এসআইআর এর পরে ভোটার তালিকা প্রকাশ। শনিবার প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারো নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারো নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানি পরে নথি যাচাই চলছে, তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। আর এখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনে নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। এ নিয়ে তরজাও তুঙ্গে। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবারের তালিকায় 7 কোটি 8 লক্ষের বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খসড়া তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে, আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার বিচারকদের হাতে তুলে দেয় কমিশন। সব নথি খতিয়ে দেখে বিচার হবে। কারো নাম তালিকায় থাকবে, কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে, এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো কুয়ার হুইমস এর ওপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল, এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি, এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন। আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। এসআইআর এর মৃত্যুতে হোমগার্ডের চাকরি, 61 জনের পরিবার প্রতি 1 জন করে চাকরি রাজ্যের। এসআইআর চলাকালীন বিভিন্ন পরিস্থিতিতে মৃতদের পরিবারের 1 জনকে হোমগার্ডের চাকরি। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী, মোট 14 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। কলকাতায় মোতায়েন করা হতে পারে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এখনো হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে বাহিনী ময়দানে নেমে পড়বে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হবে সব থেকে বেশি, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় 12 কোম্পানি। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। এন্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া, ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ এসপি আর ল অর্ডার মেশিনারি ওখানে নিয়ে যাবে। ইলেকশন জন্য তো এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেলড আউট পলিসি অফ ইসিআই। যাবে, চিনবে, পেট্রোলিং করবে, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। রাজ্যে প্রথম দফায় যে 240 কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে উত্তরবঙ্গে মোতায়েন করা হবে 66 কোম্পানি, দক্ষিণবঙ্গে 150 কোম্পানি এবং জঙ্গলমহলে 24 কোম্পানি। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে। প্রথম পর্যায়ে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন হবে তার পরিকল্পনা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। 35টি পুলিশ জেলা পুলিশ কমিশনারেটেই এই বাহিনী মোতায়েন থাকবে। তবে জেলা জুড়ে নয়, কিছু নির্দিষ্ট থানার অধীনেই থাকবে এই বাহিনী মোতায়েন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 28 রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, স্কুলে বাহিনী থাকলে পড়াশোনায় ক্ষতি, পরীক্ষার মরশুমে আশঙ্কা শিক্ষামন্ত্রীর। আমরা আশাবাদী আমরা ওই পরীক্ষা নিতে পারবো। যে অবস্থায় আছে এসআইআর, আমরা খুবই আশঙ্কিত যে কি অবস্থায় শেষ অবধি রাজ্যকে ওরা বাঙালিকে নির্বাচন কমিশন কোথায় কোন ফুটপাতে নিয়ে গিয়ে দাঁড় করাবে। কিন্তু আমরা আশাবাদী যে 1 তারিখ আমরা পরীক্ষা নিতে পারবো। কেন্দ্রীয় সরকার যদি মনে করে থাকে যে স্কুলগুলোই একমাত্র হচ্ছে ধর্মশালা, সেটা কেন্দ্রীয় সরকারের মানে তারা স্কুল শিক্ষাকে কিভাবে দেখে সেটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। নিশ্চয়ই কেন্দ্রীয় তাদের বাহিনী কোথায় থাকবেন তা থাকার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের আলাদা ভাবনা আছে, কিন্তু এটার জন্য যদি রাজ্যে স্কুল শিক্ষা ব্যাহত হয় সেটা আমরা চাইব না। ফের তৃণমূলের নিশানায় কমিশন, 4 ব্যর্থতা তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ তৃণমূলের দাবি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 ভোটারকে যথেচ্ছভাবে চিহ্নিত করা হয়েছিল, তার মধ্যে 50 লক্ষ মামলা এখনো বিচারাধীন। এটা কমিশনের ব্যর্থতা বলে অভিযোগ তৃণমূলের। যদি 250 জন বিচারক প্রত্যেকে প্রতিদিন 250 মামলা নিষ্পত্তি করেন, তবুও বকেয়া মামলা সমাধানে কমপক্ষে 80 দিন সময় লাগবে। হাতে আছে আর মাত্র কয়েকদিন। এটা কমিশনের ব্যর্থতা বলে তো তৃণমূল কংগ্রেসের। কমিশনের তৃতীয় ব্যর্থতা হিসেবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপকে উল্লেখ তৃণমূলের। জীবিত ভোটারদের মৃত হিসেবে দেখানো হয়েছে। বানানে ছোট তারতম্য বা ঠিকানার পরিবর্তনের জন্য নাম বাদ দেওয়া হয়েছে। এআই তথ্যকে ভরসা করে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইআরওদের অজান্তেই ভোটারদের নাম ব্যাকএন্ড থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি। এটাও কমিশনের ব্যর্থতা, আক্রমণ তৃণমূলের। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে চলতে গিয়ে একটা মেস তৈরি করেছে। আমরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নই, এসআইআর এর এই পদ্ধতিটার বিরুদ্ধে। এটা ভোটের আগে বাংলায় বৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি জোর করে করালো। ওই সময় এটা হয় না, হতে পারে না। বিজেপি টার্গেট করে দিচ্ছে এত এত কোটি লোককে বাদ দিতে হবে। বিজেপি বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখানে বৈধ ভোটাররাও আত্মহত্যা করছেন, বিএলওরাও চরম সংকটে মৃত্যুর মিছিল চলছে।
সর্বোচ্চ আদালতও মেনে নিচ্ছেন যেটা হয় না, অজস্র ভুল আছে, অজস্র অসঙ্গতি আছে, সেটাই আবারও চোখে আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। কিসের কমিশনের ব্যর্থতা বা সার্থকতা? যতক্ষণ না ভোট হচ্ছে, যতক্ষণ না একটি নির্বাচকদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমরা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ সার্থকতা ব্যর্থতা এইসব নিয়ে আমরা কোনো কথাই বলবো না। কিন্তু একথা ঠিক, তৃণমূল কংগ্রেস এরা অন্তত একটা জিনিস পশ্চিমবঙ্গের কাছে, বাঙালির কাছে প্রমাণ করে দিতে সার্থকতা পেয়েছে, যে তারা পশ্চিমবঙ্গের বিরোধিতা করবে, গণতন্ত্রের বিরোধিতা করবে, সাংবিধানিক সমস্ত যেসব স্ট্রাকচার আছে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেবে। এটাই তৃণমূল। শাহের মুখে আবারও বাংলা দখলের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ক্ষমতায় এসেই অনুপ্রবেশে কড়া পদক্ষেপ, অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन कर देश के बाहर भेजना। দুই ফুলে চিঠি যুদ্ধ, এবার প্রধানমন্ত্রীর পাল্টা চিঠি তৃণমূলের। সম্প্রতি বাড়ি বাড়ি নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দিয়েছে বিজেপি। বাংলায় লেখা চিঠিতে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের বাধায় কেন্দ্রের প্রকল্প থেকে বাংলাকে বঞ্চনার অভিযোগ, দুর্নীতি তোষণ অপশাসনের অভিযোগে তৃণমূলকে চিঠি তোপ বিজেপির। অনুপ্রবেশ নিয়েও মোদীর চিঠিতে তৃণমূলকে আক্রমণ। দুই ফুলে চিঠি যুদ্ধ, বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রচারে চিঠি তৃণমূলেরও। রাজ্যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। এসআইআর এ একের পর এক মৃত্যু, হয়রানি থেকে ভোটে হার নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনকে ব্যবহারের অভিযোগ। পাল্টা চিঠিতে বিজেপিকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। 26-এর লক্ষ্যে হিন্দুত্বের শান, মোদীর বাংলা চিঠির শুরুতেই জয় মা কালী লেখা ছিল। বিজেপির হিন্দুত্বের শানেও চিঠিতে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার নজর রাখবো ব্যারাকপুরে বিজেপির কোন দলে নেতাকে মার, জেলা পার্টি অফিসে বিজেপি কনভেনরকে মারধরের অভিযোগ। সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে মার বিজেপি কর্মীদের। আর্থিক তহবিলের টাকা নিয়ে ঝামেলার জেরেই মারামারি বলে অভিযোগ। ব্যারাকপুর সহ 4 জেলার দায়িত্বে সন্দীপ বন্দ্যোপাধ্যায়। কেন বাজাবো না? তুমি হচ্ছে কি করবে, হিসেবে যাবে। বলছি যে কিছু যদি সমস্যা থাকে কেন হবে? কেন বাজাবো না? তুমি হচ্ছে কি করবে, হিসেবে যাবে। অমৃত ভারত প্রকল্প, রেলের এই প্রকল্পে এবার কাটমানির অভিযোগ। আর এ নিয়ে ভোটের আগে হাওয়া গরম বাঁকুড়ায়। অমৃত ভারত, দেশ জুড়ে বিভিন্ন স্টেশন উন্নত করতে রেলের এই প্রকল্প। এর মধ্যে পড়ে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশন। সেখানেই দুর্নীতির অভিযোগ। 6 মাস আগে তৈরি করা হয়েছে স্টেশন সংলগ্ন রাস্তা। অভিযোগ, সেই রাস্তা এখনই বেহাল। ওনার স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে
অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, আমরা দেখে এলাম। স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সুমিত্র খা, তারা কতটা কারমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কাটমানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ তিনিও মেনে নিয়েছেন। নিম্নমানের যদি কাজ হচ্ছে অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক। নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা। পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার। তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। অমৃত ভারত স্টেশনে কে কাজ করবে, কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ঠিকাদার কাজ করবে, সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বিজেপির বিধায়ক স্বীকার করে নিয়েছেন যে সেখানে নিম্নমানের কাজ হচ্ছে। দিলীপ ঘোষ এসেছিলেন, আলটপকা মন্তব্য করছেন। তিনি যত কম বলেন ততই ভালো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আদালতের পরে এবার পোস্ট অফিস। একাধিক জেলার পোস্ট অফিসে বোমার হুমকি, মেল ছড়ায় আতঙ্ক। বম্ব স্কোয়াডের তল্লাশিতে কিছুই মেলেনি। কলকাতায় পাসপোর্ট অফিসেও হুমকি দিয়ে মেল। এইসব মেল নাকি করা হচ্ছে তামিলনাড়ু থেকে, কিন্তু কে বা কারা করছে তা এখনো ধরা যায়নি। কখনো আসানসোল আদালত, কখনো হাওড়া আদালত। মেল করে বোমা রাখা আছে বলে হুমকি, এতে ছড়ায় বোমা আতঙ্ক। আদালতের পর এবার পোস্ট অফিস। বৃহস্পতিবার বাঁকুড়া পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য পোস্ট অফিস বন্ধ করে দিতে হয়। আমাদের অফিসে মেল এসছে যে পাসপোর্ট অফিস আর পোস্ট অফিসের মধ্যে বোম রাখা আছে, সেই কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। হাইলাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি সবাইকে বেরিয়ে যেতে হবে, এখানে পোস্ট অফিসের মধ্যে বোম রাখা আছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পোস্ট অফিসেও একই ছবি। এখানেও বোমার হুমকি, মেল ছড়ায় বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। তল্লাশিতে মেলেনি কিছুই। এদিন হাওড়া পোস্ট অফিসেও বোমাতঙ্ক। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ডাকঘর। বোম আছে এটাই শুনেছি, শুনে আমাদের সব বার করে দিল, সব চলে এলো। 250-300 জন তো আছে ছিল। হ্যাঁ সব চলে। পূর্ব বর্ধমানের কাটোয়া, কোচবিহার, সল্টলেক সেক্টর 5 এর পোস্ট অফিসেও হুমকি মেল এবং তার জেরে বোমাতঙ্ক ছড়ায়। কলকাতার রুবি মোড়ে পাসপোর্ট অফিস, এখানেও হুমকি মেলে বোমাতঙ্ক। খালি করে দেওয়া হয় অফিস। তল্লাশি চালায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড। এর জেরে অনেকেই ভোগান্তিতে পড়েন। তো আমি ভিতরে ঢুকেছি এবং আমার কাজও প্রায় আধা আধা হয়ে গেছে। তারপর ওখান থেকে বলা হলো টেকনিক্যাল ইস্যু, একটু বাইরে ওয়েট করুন। ভিতরে তো বমের ভয়, বাইরে সানস্ট্রোকের ভয়। এখন আমি বেঁচে বাড়ি ফিরতে পারবো কিনা সেটাও সন্দেহ। আমি ওনার মতন ঢুকেছিলাম, বাট বের করে দেওয়া হয়েছে। একটা কিছু ইনফরমেশন দিলে ভেতর থেকে যে হবে কি হবে না বা রিশিডিউল করা যাবে কিনা, ইজি হতো ব্যাপারটা। শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন জায়গায় বোমার হুমকি মেল পাঠানো হয়েছে। কখনো ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে, কখনো তামিলনাড়ুতে বোমা রাখা আছে বলে মেল পাঠিয়ে হুমকি, তার থেকেই বোমা আতঙ্ক। গোয়েন্দাদের প্রাথমিক সন্দেহ, দেশের নানা প্রান্তে বোমার হুমকি মেলগুলি পাঠানো হচ্ছে তামিলনাড়ু থেকে, মূলত আতঙ্ক ছড়ানোর জন্য। কিন্তু এর পেছনে কারা, চলছে খোঁজ। নিউজ 18 বাংলা। এবার এক গ্রামের গল্প, গাড়ির গল্প।
এই গ্রামে গাড়ি ঢোকেনি, কারণ গাড়ি ঢোকার মতো রাস্তাই নেই। সেই গ্রামেই গাড়ি এলো, তার জন্য পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। যেখানে রাস্তা নেই সেখানে গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর গ্রামে গাড়ি, হাতে যেন চাঁদ। বক্সার গ্রামে যেন রূপকথার গল্প, যা গল্প হলেও সত্যি। চুনাভাটিতে চলতি কা নাম গাড়ি, বক্সার পাহাড়ি গ্রাম, রূপকথার নাম গাড়ি। আলিপুরদুয়ার থেকে গাড়ি কিনে আনা হয়েছে। মাঝে কিছুটা জায়গায় গাড়ি যাতায়াতের রাস্তা নেই, সেখানে গাড়ি কাঁধে। গাড়ির যন্ত্রাংশ খুলে কাঁধে করে নিয়ে যান গ্রামবাসীরা। তারপর এক মেকানিক সব ফিট করে দেন। গাড়ি আবার ছুটতে শুরু করে রূপকথা হয়ে। আর 5 জনের কাছে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু আলিপুরদুয়ারের বক্সার চুনাভাটি গ্রামে এই গাড়ি সেকেন্ড হ্যান্ড নয়। এই গাড়ি প্রথমবার গ্রামে গাড়ি। 2800 ফুট উঁচুতে গ্রাম, পাহাড়ি এই গ্রামে আজও পর্যন্ত কখনো গাড়ি ঢুকেনি। ঢুকবে কি করে? গাড়ি যাওয়ার মতো রাস্তাই তো নেই। তাই পাহাড় কেটে রাস্তা বানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা সবাই মিলে টাকা দিয়ে গাড়িটি কিনেছেন আলিপুরদুয়ার থেকে। সেখান থেকে সান্তালাবাড়ির রাস্তা ধরে মাসানি নদী, এই নদী হেঁটে পার হওয়া যায়। কিন্তু গাড়ি পার হবে কিভাবে? তাই গাড়ির পার্টস খুলে ফেলা হয়। সেই পার্টস কাঁধে নিয়ে হাঁটতে থাকেন গ্রামবাসীরা। নদী পার হওয়ার পর পাহাড়ের গা বেয়ে ডলেছেন। এখানে গাড়ি যাওয়ার মতো রাস্তাই নেই। এভাবে প্রায় 2.5 কিলোমিটার, তারপরও রাস্তা ছিল না। সেই রাস্তাই তৈরি করেছেন গ্রামবাসীরা। পাহাড় কেটে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা দিয়েই গাড়ি প্রবেশ। বক্সার চুনাভাটি গ্রামে প্রথম গাড়ি। যেমন হাঁটা পথ ছাড়া কোনো উপায় নেই। একটা অসুখ বিসুখ হলেও 2.5 কিলোমিটার তো লোকের একটু সুরা হলো, ব্যবস্থা নাই। বাকি যেটা রাস্তা থাকলো বাকি সেটা নাই, সেভাবে নামাবে, যেভাবে নামিয়ে আসতো ওরা। এটাই, সেই জন্যই বলছি যে যেটাই করেছে ওরা নো ডাউট ভালো জিনিস। ওরা অত কষ্ট করে গাড়িটা উঠে নিয়ে গেলো, ভালো লাগলো আর কি আমাদেরকে। এখন ভালো করে দেখলাম এখন উপরের লোকদের জন্য সুবিধা হবে। 0 মাইল অব্দি একটু গাড়ি চলছেই, তো 2.5 কিলোমিটার হলেও ভালো ব্যবস্থা করেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।